নমস্কার। আজকে শোনাতে চলেছি লীলা মজুমদারের লেখা একটি ছোট গল্প, খুড়োর কাহিনী। সঙ্গে থাকুন। হ্যাপা ন্যাপা গুটে শুঁটে যেই না গজু খুড়োর ঘাড়ের খুবলানো দাগটার কথা তুলল, অমনি খুড়ো তাড়াতাড়ি টেবিলের চাদর দিয়ে সেটা ঢেকে ফেলে খুব বিরক্তির সঙ্গে বললেন, ও আর শুনে কাজ নেই। শুনেছি ছেলে মানুষদের কাছে বেশি ভয়ের গল্প করলে তারা ভীতু হয়ে যায়। আজকাল দুনিয়ার যেমন হাল হয়েছে, আর আমি নিজেও দেখেছি, মুখ্যুরা ভবিষ্যতে কাতারে কাতারে বড় বড় চাকরি পাবে, কিন্তু ভীতুরা দাঁড়াবার একটু ঠাঁই পাবে না। এই অবধি বলে চুপ করলেন, কারণ ছোট কাকা ঘরে ঢুকে খবরের কাগজটা তুলে সকলের মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে আবার বেরিয়ে গেলেন। সকলে হাঁপ ছেড়ে বাঁচল। গজু খুড়ো বিরক্ত হয়ে বললেন, বাছাদন নাকি ডাক্তারি ফাইনাল দেবে, কচু দেবে। যার কোনো দিকে এতটুকু নজর নেই সে হবে ডাক্তার, লোকের ব্যামো সারাবে, তার কারণ আবিষ্কার করবে। ওর নাকের ডগায় আমার ঘাড়ের এই যে কিলোটাক মাংস খ্যাপা দাঁতাল বাদুড়ে খুবলে খেয়ে অবধি ছোকছোক করে বেড়াচ্ছে, সেদিকে দৃষ্টি নেই। তার এই বিকট ক্ষতচিহ্নটাও না পড়লে চোখে, না করলো বুড়ো খুড়োর ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এতটুকু দুশ্চিন্তা। পুলিশ দিয়ে ওর ডাক্তারি পড়া বন্ধ করে দেওয়া উচিত। আর তোরাও যদি ভারতের সুযোগ্য নাগরিক হতিস, তাহলে এই দাঁতাল বাদুড়ে খাওয়া বুড়োর সামনে অত নিশ্চিন্তে পেঁয়াজ আর মুড়ি মাখা চিবুতিস না। এদিকে মুড়ি মাখা শেষ, হ্যাপা ন্যাপা গুটে শুটে ওর মুখ চাওয়াচাবি করছে। তার মধ্যে ছর্দি বলে বসলো, দাঁতাল বাদুর আবার কোত্থেকে এলো খুড়ো? এই সেদিন যে বললে দ্বিতীয় মহাযুদ্ধের শেষের দিকে যখন মিত্রপক্ষের গোলাগুলি বোমা বিস্ফোরণ ফুরিয়ে এসেছিল, তখন তুমি আর দুজন টহলদার কোথাকার এক পরিত্যক্ত গুহায় কতগুলো আলকাতরা মাখানো প্যাকিং কেস বোঝায়, সম্ভবত প্রথম বিশ্বযুদ্ধের বাড়তি স্র্যাপনেল পেয়েছিলে তাই রক্ষে। সমস্ত লড়াইয়ের গতি তোমরা ফিরিয়ে দিয়েছিলে, নইলে মিত্রপক্ষের ট্যাফু বেরিয়ে যেত। হ্যাপা ন্যাপা গুটে শুটে নিঃশ্বাস বন্ধ করে বলল, স্র্যাপনেল আবার কি? খুড়ো চটে গেল, তাও জানিস না? আবার বিজ্ঞানে পাশ করার আশা রাখিস? আরে এই যে সব ফালতু লোহালক্করের টুকরো, মরচে ধরা নাট বল্টু, কবজা পেরেক ইত্যাদি ছাই কাঁথা থেকে উদ্ধার করে এনে গোলাগুলির বদলে দিত পুড়ে কামানের নলে। তারপর কামান দেগে মোক্ষম জায়গায় লক্ষ্য করে ছুঁড়ে দিলেই আর দেখতে হতো না, শত্রুপক্ষ একেবারে ফর্দা ফাঁই হয়ে যেত। হ্যাপা ন্যাপা গুটে শুটে নিঃশ্বাস বন্ধ করে বলল, তুমি বুঝি এক হাতেও অত বড় যুদ্ধটা জিতিয়ে দিলে, আর হিংসুটে মিত্রপক্ষ কালা আদমি দেখে তোমাকে একটা লোহার ক্রসও দিল না? এমনকি স্বাধীনতার মূল কারণই তাহলে বলতে গেলে একমাত্র তুমি। এনারাও তো একটা পরমবীর চক্র দিতে পারতেন। দীর্ঘশ্বাস ফেলে খুড়ো বললেন, কপালে থাকলে তবে তো পাবো। কি আর বলবো দুঃখের কথা, সব আমার কপাল। ভেবে দেখ, এক ঘোর অন্ধকার রাত, চারিদিকে বিকট চুপচাপ, আমি একা একা একটা প্রাচীন দুর্গ আগলাচ্ছি। সঙ্গীরা হয় মরে গেছে, নয়তো ভেগেছে, নয়তো খাটের তলায় ঢুকে তোষক বালিশের সাহায্যে প্রাণ বাঁচাচ্ছে। দুর্গে মানুষ আছে, বাইরে থেকে বুঝবার জো নেই। আমি সেনাপতি হিসেবে ওদের দণ্ডমুণ্ডের কর্তাও বলতে পারিস, আবার বিপদকালের বলিও বলতে পারিস। দূরে এই গাছগাছরাওয়ালা স্তূপকে দেখলে মনে হতে পারে 1000 বছর ওখানে মানুষের পা পড়েনি, কিন্তু সে ভুল ধারণা। দূরে যুদ্ধক্ষেত্রে শেয়াল খ্যাক খ্যাক করছে, তাও ক্ষীণভাবে কানে আসছে। এই অবস্থায় আমি একা আমাদের দুর্গের ছাদে পায়চারি করছি। পাশেই পুরনো কিন্তু অতিশয় কর্মক্ষম একটা গাদা কামান, তার নলটা নাট বল্টু দিয়ে ঠাসা। মুখটি ঘুরিয়ে দিলে, লক্ষ্যস্থলে তাক করে ছুঁড়ে দিলেই হয়ে গেল। এই সময় হঠাৎ যেন আবছায়াতে দেখলাম
দূরের ওই গেছো স্তূপটি আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে। দেখে গায়ের রক্ত হিম হয়ে গেলেও যা যা করণীয় সব করে সেই দিকে লক্ষ্য করেই দিলাম ছুঁড়ে কামান। তারপর আর কি বলবো, হয়তো ব্যস্তভাগী মানুষ বলে আমি হড়বড় করেই হোক কি যে কারণেই হোক, আমার ছেঁড়া বুটের গোড়ালিতে আটকে কামানটা একটু ঘুরে গেল। আর কি বলবো রে তোদের, মুহূর্তের মধ্যে একটা ভাঙা লোহার টুকরো সাঁই করে হয়তো মুন্ডুটাই কেটে উড়িয়ে নিয়ে যেত। আমি বুদ্ধি করে ঝুপ করে একটা বটকি মারতে মুন্ডুর বদলে ঘাট থেকে সমান ওজনের মাংস কেটে নিয়ে চলে গেল আমার। তারপর 7 দিনের মতো অজ্ঞান অচৈতন্য হওয়ার আগে পলকের জন্য দেখতে পেলাম সেই গেছো স্তূপটাও নেই। বিজয়ী বন্ধুরা খাটের তলা থেকে দরজার আড়াল থেকে বেরিয়ে আমার প্রাথমিক চিকিৎসা করেছিল বলে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। দাদা যে কিছু বলবে নাকি? নগেন জ্যাঠা ঘরে ঢুকেই কাষ্ঠ হাসি হেসে বললেন, হ্যাঁ, তোর সেই কাঁঠাল চুরির চিহ্নটা এখনও ঘাড়ে বয়ে বেড়াচ্ছিস? আবার তাই নিয়ে কাচ্চা বাচ্চাদের কাছে 12 ফাট্টা হচ্ছে। আমি হলে তো অষ্টপ্রহর গলাবন্ধ গেঞ্জি পরে থাকতাম। তা বলি চললি কোথায়? গজু খুড়ো রেগে বললেন, কাজে যাচ্ছি, আমি তো তোমার মতো বেকার যুবক নই। তাছাড়া আমাকে সরকার ডাকেনি, তাই বা কী করে জানলে? দেশের নিরাপত্তা সম্বন্ধে কাউকে তো ভাবতেই হবে, সবটা শুনেই যাও। এই বলে আবার বসে পড়ে গজু খুড়ো বললেন, তা একটা কথা আছে, সাপে বর হয়। আমারও তাই হলো। ওই প্রচণ্ড রক্তক্ষরণে আমার রক্তচাপের ব্যায়ামও বেমালুম সেরে গেল। এখন আমি সব কিছু খাই। খ্যাপা বাদুড়ের একরকম থাবা থেকে পাকা ন্যাশপাতি ছিনিয়ে নিয়েছিলাম বলে সেই আর ওই থেতো মুখ দিয়ে কতটুকুই বা খেয়েছিল, না হয় একটু খুবলানো দাগ পড়েছিল। এই একটা জীবনের উপর দিয়ে তো কম দখল যায়নি, তার সমস্ত চিহ্ন ঘাড়ে বয়ে বেড়াচ্ছি। শুধু বাদুড়ের কামড়ানোই নয়, এই যুদ্ধের ঘটনাও ওই ক্ষতচিহ্নের জন্য দায়ী, এখন বুঝলি তবে? কলেজ থেকে মিছিমিছি খুড়োরা বাবাকে নাচিয়ে আমার নাম কাটিয়ে এই কলম পেশার কাজে ওনাদের আপিসে ঢোকাবার তালে ছিলেন। আমি কি আর সেই বান্দা? স্রেফ পালিয়ে গিয়ে পল্টনে নাম লিখিয়ে শটাং আরব মরুভূমিতে এক পাল নানা দেশি সাহেব সেপাইয়ের সঙ্গে ভিড়ে গেলাম। তাদের দেখে তো যত সব জেল ভাঙা নাম করা দুষ্কৃতিকারী বলেই মালুম হয়। তখনকার ওই সব বীভৎস অভিজ্ঞতার কথা যে ভুলবার মতো নয়। শ্যাপনেলের কাহিনী শুনেই তা বুঝতে পারছিস। এই ঘাটটার ওপর দিয়ে কি কম ঝুঁকি গেছে ভেবেছিস? একবার বেদুইন শত্রুরা আমাদের মরুভূমির মধ্যিখানে 1 মাস ঘেরাও করে রেখেছিল। মধ্যিখানে আমাদের শিবির, চারিদিকে ঘিরে ওরা। খাবার দাবার শেষ, জলের ট্যাঙ্কি খটখটে, বালি খুললে 1 ঘন্টায় 1 কাপও জল জমে না। আমরা জনাষ্টেক সেপাই অগত্যা যে যার নিজের ঘাড়ের মাংস থেকে কুকরি দিয়ে একটু একটু করে খেয়ে প্রাণ বাঁচিয়েছিলাম। 19 দিন বাদে আকাশ কালো করে বৃষ্টি নামলো, তাই রক্ষে। অবরোধকারীরা উঠ ছুটিয়ে যে যার মরুদ্যানে ভাগলো, তাদেরও জল জমিয়ে রাখতে হবে তো। সেই ফাঁকে আমরা উটের পিঠে ট্যাঙ্কি চাপিয়ে সেই যে দৌড় দিলাম, নিজেদের এলাকায় না পৌঁছে থামলাম না। এসব শুনে নগেন জ্যাঠা অবাক হয়ে বললেন, কি সর্বনাশ, এমন সাংঘাতিক অভিজ্ঞতার কথা তো কই আগে বলিসনি? গজু খুড়ে বললেন, এ আর এমন কি, পেলিক্যান পাখিরা শুনেছি খাদ্য সংগ্রহ করতে না পারলে নিজেদের বুক চিরে ছানাদের রক্ত খাইয়ে বাঁচিয়ে রাখে, বুঝেছ? এতক্ষণ শুনছিলেন আজকের গল্প পাঠ লীলা মজুমদারের গল্প খুড়োর কাহিনী। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।